রাতভর যানজটে নাকাল হওয়ার পর ঈদযাত্রার শেষ দিনে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে আজ সকাল থেকে তুমুল বৃষ্টি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছে প্রতিবেদন। মঙ্গলবার রাত থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঈদযাত্রার শেষ দিন বুধবারও যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত অন্তত ৪৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে যানজট কিছুটা কমে। দুপুর ১২টা নাগাদ এই সড়কে ১৫ থেকে ১৮ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে গাড়ি চলাচল করতে দেখা যায়। ৪টার সময় নারায়ণগঞ্জ থেকে ছাড়া হয়েছে, ছাড়ার পরে এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারে নাই। তাহলে দীর্ঘ ১৮-১৯ ঘন্টা আমরা জ্যামে পড়ে আছি। গাড়িটা আনতেছি ৮টায়, এখন পর্যন্ত যমুনার কাছেই যেতে পারলাম না। প্রত্যেকটা জায়গাতে বাম্পার টু বাম্পার গাড়ি আছে, প্রচণ্ড পরিমাণে মহাসড়কে গাড়ির প্রেশার, কিন্তু বৃষ্টির জন্য এবং টোলে এবং ব্রিজে ধারণ ক্ষমতার জন্য মাঝে মধ্যে আমাদের ওখানে একটু সমস্যা হয়, যার জন্য গাড়ি টেল চলে আসে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলছে ধীর গতিতে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঘরমুখী হয় মানুষ। এতে সড়কে বেড়েছে চাপ। সাভার বাজার বাস স্ট্যান্ড, হেমায়তপুর, নবীনগর ও সিএনবি এলাকায় ভোর থেকে মানুষের জটলা চোখে পড়ে। তবে শেষ দিনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। সেতু কর্তৃপক্ষের নিবিড় নজরদারি এবং টোল প্লাজাগুলো দ্রুত সচল থাকায় এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতি ছিল স্বাভাবিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঘরমুখী যাত্রী বাড়লেও যানজট নেই। সড়কের কুমিল্লা অংশে যাত্রীদের নিরাপদে ও দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে হাইওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি দায়িত্ব পালন করছে। সেই সাথে বেড়েছে টহল কার্যক্রম। ভালো লাগতেছে ঈদে বাড়ি যাতে, কিন্তু রাস্তাঘাটে কোনো যানজট নাই, সব ক্লিয়ার আছে। আমাদের মহাসড়কের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেখানে সাধারণত যানজট তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে আমরা স্পেশাল সেই জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট থাকবে। এদিকে বৈরী আবহাওয়ায় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে রাত থেকে ফেরি চলাচল ব্যাহত হয়। হাসিবা আলী বর্ণা, ৭১। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই মুহূর্তের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রাজ্জাক। রাজ্জাক, একটু জানাবেন। রাজ্জাক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যেটা আমরা দেখছিলাম যে রাতভর যানজটের পর এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, যানজট কিছুটা কমেছে। একটু জানাবেন আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি অবস্থা? ইশরাত, দীর্ঘ ১৪ ঘন্টা পর এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যানবাহন থমকে থাকা যানবাহনগুলো চলতে শুরু করেছে। আমি যদি আপনাকে দেখাই যে আমার পেছনটায় দেখুন, এটি কিন্তু একটি ব্যস্ততম সড়ক এবং ব্যস্ততম একটি জায়গা। তার মানে হচ্ছে উত্তরের প্রবেশপথ এলাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যানবাহন কিন্তু চলছে বা পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। তবে টাঙ্গাইলের যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি যেটি বলেছেন, আগামী ২ ঘন্টার মধ্যে এই মহাসড়কে যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক হবে। এখানে দায়িত্ব পালন করছেন একজন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলবেন এই মহাসড়কের অবস্থা কেমন, কয়টা নাগাদ এই মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হতে পারে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি অবগত আছেন যে আজকে শেষ দিন আমাদের, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। তো আমরা আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার শামসুল আলম সরকার স্যারের সরাসরি দিক নির্দেশনায় কাজ করছি। আমাদের জন্য আজকে সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জ ছিল, সকালে প্রচুর বৃষ্টি ছিল এবং গাড়ির পরিমাণও বেশি, সেই সঙ্গে প্রচুর যাত্রী যাচ্ছে। তারপরেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি, নির্ঘুম আমরা দিন রাত একসাথে কাজ করে যাচ্ছি। আশা করি আমরা ২ ঘন্টার মধ্যেই সকল যাত্রীকে আমরা সুন্দরভাবে উত্তরবঙ্গে আমাদের যারা আমাদের যাত্রী আছেন আমরা পার করে দিতে পারবো ইনশাল্লাহ। ইশরাত, শুনতেই পেলেন যিনি একজন অতিরিক্ত পুলিশ সুপার, তিনি যে বিষয়টি বলেছেন যে
আগামী 2 ঘন্টার মধ্যে এই মহাসড়কে যানবাহন চলাচল একেবারেই স্বাভাবিক হবে। তবে আমি আপনাকে যে বিষয়টি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন হয়তো আমার পিছনটায় যানবাহন কিন্তু স্বাভাবিক গতি না হলেও থেমে নেই। যানবাহনের চাকা চলছে, বাম্পার টু বাম্পার যানবাহন এই মহাসড়কে চলাচল করছে। যারা উত্তরের পথ ধরে এই মুহূর্তে যাত্রা শুরু করেছে, উত্তরের পথে নারীর টানে বাড়ি যাবেন স্বজনদের সাথে ঈদ করতে, তারা কিন্তু মানে কিছুটা দুর্ভোগ হলেও তারা বাড়ি যেতে পারবে। এই যে এই সিচুয়েশন বা এই চিত্র কিন্তু আমি এই মহাসড়কের বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি। এখনো আমি আপনাকে যে বিষয়টি দেখাতে চাই যে যানবাহন কিন্তু স্বাভাবিক গতি না হলেও যানবাহন থেমে নেই, চলছে। আর রাত থেকে একেবারে দুপুর পর্যন্ত এই মহাসড়কে যানজটে আটকা পড়ে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে উত্তরে ঘরে ফেরা মানুষদের। এই কারণে তারা অনেক কিছুই খুব নিয়ে বলেছেন যে প্রতি বছর ঈদ আসলেই বা উৎসবের আগে এবং পরে এই মহাসড়কে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের এই যাত্রাকালে। এবং অনেকেই বলেছেন এটি যে এই যমুনা সেতু যতক্ষণ পর্যন্ত আরেকটি সেতু না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহাসড়কে পুলিশ যতই দায়িত্ব পালন করুক তবু কিন্তু এই যানজট নিরসন হবে না। যানজটে আটকা পড়ে প্রত্যেকবার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে বলে এখানকে এই মহাসড়ক ধরে চলাচল করা অভিজ্ঞ যাত্রী এবং যারা এই মহাসড়কে দায়িত্ব পালন করেন তারা কিন্তু এই বিষয়গুলো জানিয়েছেন। রাজাক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ অবস্থা আমরা জানছিলাম। ময়মনসিংহের প্রবেশদ্বার পাটগুদাম ব্রিজের এই যানজট প্রতিদিনের। এই পথ দিয়ে যাতায়াত করছে দূরপাল্লার হাজারো যানবাহন। বিকল্প পথ না থাকায় এই মোড়ে প্রতিদিন তৈরি হচ্ছে অসহনীয় যানজট। ভুক্তভোগীদের অভিযোগ, আন্তজেলা বাস টার্মিনালের সামনের এই সড়কে নেই কোনো শৃঙ্খলা। চালকেরা যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুলছেন, এতেই লেগে থাকছে যানজট। রাত্রে 8টা পর্যন্ত 9টা পর্যন্ত সবসময় এরকম থাকে, ঈদ ছাড়াই। এক লাইনে গাড়ি আরেক লাইনে ঢুকতেছে, এই কারণে যানজট মানুষ যাইতে পারতেছে না। ফ্লাইওভার যদি দেয় তাহলে এই যানজটটা মুক্ত থাকবে। ব্যস্ততম সড়কের এই মোড়ে যানজটের কারণে সময় মতো কেউই গন্তব্যে পৌঁছাতে পারছেন না। প্রশাসন এখানে নজর দিতেছে না এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি এখানে বাড়ানো উচিত। এই যে এই সাইডে যারা লোকটা যে যে লাগায় রাখছে জামডি, এনে কোনো পরিচালনা আছে তাদের? বাস চালক ও স্থানীয় পরিবহন শ্রমিক সহ কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্বীকার করেছেন সড়কের উপর এই অব্যবস্থাপনার কথা। জায়গা নাই বিধায় তো আমরা রাস্তার উপরে দাঁড় করাইছি। ওরকম জায়গা হলে তার আমরা রাস্তার উপরে দাঁড়াইতাম না। বিভিন্ন ধরনের গাড়ি আইসা পড়ে এক লগে, তার ওই টাইমে মনে একটু যানজট বাজে। ড্রাইভাররা যদি একটু সচেতন হয় যে আমরা সিরিয়াল অনুযায়ী সবাই যাই, তাহলে এটা হয় না। এরা হয় কি একটার উপরে আর একটা উঠাই দেয়, দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়। পাটগুদাম ব্রিজ মোড়ে প্রতিদিনের ভোগান্তির ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেয় হতাশ নাগরিক কমিটির নেতারা। 10 ঘন্টা 12 ঘন্টা একটা রাস্তার মধ্যে বসে থাকতে হয়, তখন তাদের এটা একটা ভোগান্তি বলা চলে। কথাবার্তা বলে কিন্তু বাস্তবে কোনো কাজ আমি তো দেখি না যে যানজট নিরসনের জন্য তাদের কোনো পদক্ষেপ আছে। তবে যানজট পরিস্থিতি সহনীয় রাখতে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ কর্মকর্তা। ঘরমুখী মানুষের নিরাপদ এবং স্মুথ ঘরে ফেরা উপলক্ষে আমাদের পুলিশের রেগুলার ডিউটির বাইরেও অতিরিক্ত ট্রাফিক পুলিশ এবং অন্যান্য পিকেট পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটগুদাম ব্রিজ মোড় হয়ে প্রতিদিন বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ ঢাকা, সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে যানবাহন চলাচল করে। বনশ্রী হালদার, ৭১। এদিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রহ্মপুত্র ব্রিজ মোড়ের আন্তজেলা বাস টার্মিনালের সামনের সড়কের যানজট এখন স্থায়ী রূপ নিয়েছে। প্রধান সড়কের ওপর দূরপাল্লার বাস থামিয়ে যাত্রী তোলা নামার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ। আর পরিবহন শ্রমিকদের নৈরাজ্যের কারণে অনেকটা জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা। অথচ সবকিছু দেখে শুনে চুপ পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহের প্রবেশদ্বার পাটগুদাম ব্রিজের এই যানজট প্রতিদিনের। এই পথ দিয়ে যাতায়াত করছে দূরপাল্লার হাজারো যানবাহন। বিকল্প পথ না থাকায় এই মোড়ে প্রতিদিন তৈরি হচ্ছে অসহনীয় যানজট। ভুক্তভোগীদের অভিযোগ, আন্তজেলা বাস টার্মিনালের সামনের এই সড়কে নেই কোনো শৃঙ্খলা। চালকেরা যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তুলছেন, এতেই লেগে থাকছে যানজট। রাত্রে 8টা পর্যন্ত
9টা পর্যন্ত সবসময় এরকম থাকে ঈদ ছাড়াই। এক লাইনে গাড়ি আরেক লাইনে ঢুকতেছে, এই কারণে যানজট মানুষ যাইতে পারতেছে না। ফ্লাইওভার যদি দেয় তাহলেই এই যানজটটা মুক্ত থাকবে। ব্যস্ততম সড়কের এই মোড়ে যানজটের কারণে সময় মতো কেউই গন্তব্যে পৌঁছাতে পারছেন না। প্রশাসন এখানে নজর দিতেছে না এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নজরদারি এখানে বাড়ানো উচিত। এই যে এই সাইডে যারা লোকটা যে এই যে লাগাই রাখছে জামডি, এনে কোনো পরিচালনা আছে তাদের? বাস চালক ও স্থানীয় পরিবহন শ্রমিক সহ কর্তব্যরত ট্রাফিক পুলিশ স্বীকার করেছেন সড়কের উপর এই অব্যবস্থাপনার কথা। জায়গা নাই বিদায় তো আমরা রাস্তার উপরে দাঁড় করাইছি, ওরকম জায়গা হলে তার আমরা রাস্তার উপরে দাঁড়াইতাম না। বিভিন্ন ধরনের গাড়ি আইসা পড়ে এক লগে, তার ওই টাইমে মনে একটু যানজট বাজে। ড্রাইভাররা যদি একটু সচেতন হয় যে আমরা সিরিয়াল অনুযায়ী সবাই যাই, তাহলে এটা হয় না। এরা হয় কি একটার উপরে আরেকটা উঠাই দেয়, দিয়ে রাস্তাটা বন্ধ করে দেয়। পাটগুদাম ব্রিজ মোড়ে প্রতিদিনের ভোগান্তির ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় হতাশ নাগরিক কমিটির নেতারা। 10 ঘন্টা 12 ঘন্টা একটা রাস্তার মধ্যে বসে থাকতে হয়, তখন তাদের এটা একটা ভোগান্তি বলা চলে। কথাবার্তা বলে কিন্তু বাস্তবে কোনো কাজ আমি তো দেখি না যে যানজট নিরসনের জন্য তাদের কোনো পদক্ষেপ আছে। তবে যানজট পরিস্থিতি সহনীয় রাখতে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ কর্মকর্তা। ঘরমুখী মানুষের নিরাপদ এবং স্মুথ ঘরে ফেরা উপলক্ষে আমাদের পুলিশের রেগুলার ডিউটির বাইরেও অতিরিক্ত ট্রাফিক পুলিশ এবং অন্যান্য পিকেট পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটগুদাম ব্রিজ মোড় হয়ে প্রতিদিন বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ ঢাকা, সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে যানবাহন চলাচল করে। বনশ্রী হালদার, ৭১। খুবই বিপজ্জনকভাবে ঈদ যাত্রা চলছে বরিশাল ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ অংশে। গত কয়েকদিনের বৃষ্টিতে একেবারে চলার অযোগ্য হয়ে আছে সড়কটি। আর দুর্ঘটনার সংখ্যা নিয়েই ওই সড়ক ধরে প্রতিদিন সেখানে চলছে প্রায় 10,000-এর বেশি যানবাহন। বিধান সরকার জানাচ্ছেন বিস্তারিত। বরিশালের গড়িয়ারপাড় থেকে বিমানবন্দর পর্যন্ত মহাসড়ক খুলে রাখার কারণে সবচেয়ে বড় বিপদে আছেন পণ্যবাহী ট্রাক চালকরা। রাতের বেলায় ওই সড়কে দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। দিনে মোটামুটি দেখে চালান যায়, আর যে পরিবহন আলারা এরা তো চাপ দেয়, চাপ দিলে অনেক সময় গাড়ি গাতায় পড়িয়া যায়। আমাদের লোড গাড়ি কন্ট্রোলে রাখা খুব কষ্ট হয়ে যায়। যেমন এই রোডে অনেক পরিবহনের কারণে, ছোট গাড়ির কারণে আমাদের খুব কষ্ট হয় গাড়ি চালাতে। 100-র ভিতরে 90% ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হয়। এই কাজগুলো, সংস্কার কাজগুলো খুব যত দ্রুত করা যায় ততই ভালো। কেবল মালবাহী ট্রাক নয়, আতঙ্কে আছেন যাত্রীবাহী গাড়ির চালকরাও। সাইড দিতে গিয়ে রাস্তার পাশে গড়তে পড়ে যে কোনো সময় দুর্ঘটনার ভয় থেকেই যায়। দেখা গেছে একটা মাহিন্ডে গেলে একটা পরিবহন আইলে আমাকে চাপ দেয়, আমাকে বাই চাপ দেয়, কিন্তু বাই জায়গা থাকে না। রাস্তার জন্য অনেক জোরে চলে, মানে বহুত অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়। 2টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খাদার কারণে, কারণ সামনে একটা গাড়ি আইছে, একটু হালকা বাইল হয়েছে, গাড়িটা পড়ে গেছে। মহাসড়কের এমন অবস্থায় পথচারীরাও রয়েছেন ঝুঁকির মুখে। গড়িয়ার পর থেকে এদিকে 3 মাস হবে, আর এদিকে হবে 1 মাস পর্যন্ত রাস্তার কাছে এরকম পড়ে আছে। দেখা যাচ্ছে একটা গাড়ি ওদিক আসছে, আমরা যাইতে পারি না, খাতে পড়িয়ে যাওয়া লাগে, নাহলে হারাইতে লাগে, নাহলে তো গায়ে উড়িয়ে দেয়। যে কোনো গাড়ি যদি ঠালায় পড়ে তাহলে তাড়াতাড়ি মানে মানুষ দাঁড়াইলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। অথচ 3 মাস ধরে এই সড়কে চলছে খোরাখুরি। বাস মালিক সমিতির নেতারা জানান, কর্তৃপক্ষ অবহেলা না করলে ঈদের আগেই কাজ শেষ হতো। এই কাজটা অন্তত মোটামুটি গাড়ি চলতে পারে সেরকম একটা অবস্থা করে রাখা উচিত, এরপরে আবার শুরু করা উচিত ঈদের পরে আমি মনে করি। ঈদে এই মহাসড়ক ধরে 4000 পরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাক আর 3 হুইলার মিলিয়ে প্রতিদিন 10,000-এর মতো বাহন চলাচল করছে। বিধান সরকার, ৭১, বরিশাল। শেষ মুহূর্তে পাহাড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। রাঙামাটির পাহাড় থেকে শত শত গরু, ছাগল আনা হয়েছে সমতলে, আর পাহাড়ি গরুগুলো প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে, তাই সহজেই ক্রেতার মন কাটছে। অন্যদিকে কাপ্তাইয়ের পশুর বাজারে ক্রেতার ভিড় বেড়েছে। বেচাকেনা নিয়ে সন্তুষ্ট খামারি এবং ব্যবসায়ীরা। উছিংছা, রাখাইন এবং রিপন মার্মার তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটি শহরের পৌর ট্রাক টার্মিনালের পশুর হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার ভিড়। বরকল, লংগদু, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে কোরবানির গরু নিয়ে এসেছেন ব্যাপারীরা। আমার এখানে সবচাইতে বড় গরু আছে, বড় গরুটার দাম, বড় গরুগুলোর দাম দিয়েছে 3.5 লাখ টাকা। বাঘাছড়ি আছে গরু নিয়ে 16টা নিয়ে আসছি, 3টা বিক্রি করছি। এবছর হাটে গরুর সরবরাহ বেশি, তবে দাম বেশ চড়া বলছেন ক্রেতারা।
আর ক্রেতাদের বেশি পছন্দ ছোট ও মাঝারি গরু। তারপর সীমিত আছে, আপনার গরুর দামও মোটামুটি। চট্টগ্রামের আগ্রাবাদ শহর থেকে এসেছি। রাঙ্গামাটিতে দেশীয় গরু খুবই পাওয়া যায় ভালো। জেলায় এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে ৪৪,৮৮২টি আর প্রস্তুত আছে ৫৩,২৭২টি। এদিকে পশুর হাটগুলোর নিরাপত্তায় পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। জাল টাকা শনাক্ত করা সহ ক্রেতাদের সার্বক্ষণিক সহযোগিতাও করা হচ্ছে। আমাদের যে চাহিদা এটা শুধুমাত্র যে এখানে রাঙামাটিতে কোরবানি হবে তা না, আমাদের যে রাঙামাটি থেকে যে আপনারা জানেন বাইরে যায়, চট্টগ্রামে যায়, বিভিন্ন জেলায় যায়, সেই গরুগুলো তার চাহিদা হিসেবে আমরা কাউন্ট করি। এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা ওখানে কাজ করে যাচ্ছেন। এছাড়া যেন কোনো মোটা অঙ্কের টাকা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের দরকার হয় সেখানে আমরা পরিযোগী স্পট নিয়ে যাচ্ছি। এদিকে কাপ্তায়ে নতুন বাজার মাঠ কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তে বেড়েছে বেচা কেনা। ট্রলার আর ট্রাকে করে দুর্গম পাহাড় থেকে আসা গরুর সরবরাহ বেশি থাকায় জমে উঠেছে এই হাট। আমরা বিলাইছড়ি থেকে আনছি, পাহাড় থেকে। আজকে গরুর দাম বর্তমানে আগের তুলনায় একটু বেশি, মানে কিছু লাভ হচ্ছে কিছু লাভ হচ্ছে, আমরা সাথে আর কি। হাটে আসা পশুর স্বাস্থ্য সুরক্ষায় মাঠে নেমেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। কোনো সমস্যা পরিলক্ষিত হলে পরে চিকিৎসা সেবা প্রদান সহ অন্যান্য যে বিষয়গুলি, যেমন এখানে নিষিদ্ধ স্টেরয়েড হরমোনের মাধ্যমে যে গরু মোতাজাতকরণ যে ইয়াটা আছে, সেই বিষয়গুলি আমরা নজর রাখছি। পাহাড়ি গরুর সাশ্রয়ী দাম আর সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালনের সুনামের কারণে বেচাকেনা বেড়েছে বলছেন সংশ্লিষ্টরা। হাসান আহমেদ, ৭১। দর্শক, কোরবানির পশুর হাটের বেশ কিছু প্রতিবেদন আমরা দেখছিলাম। ঢাকার ধামরাইয়ে শেষ দিনেও জমে উঠেছে পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরু থাকলেও তুলনামূলক ক্রেতা কম। এতে বিপাকে পড়েছেন হাটে গরু নিয়ে আসা ব্যাপারী এবং খামারিরা। এ নিয়ে বিস্তারিত আমরা জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, আগামীকালই তো ঈদ, তো একদম শেষ মুহূর্তে হাটের বেচাকেনা কেমন দেখছেন? ক্রেতারা আসলে কি বলছেন এবং ব্যাপারীরা আসলে খুশি কিনা এই পশু কেনা বেচা নিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন যে ঈদের আর একদিন বাকি আছে, বেচা বিক্রি কেমন হচ্ছে? আমি যদি বলি ধামরাই উপজেলার যে সবচেয়ে বড় গরুর হাটটি রয়েছে কালামপুর, সেই হাটে আমি বর্তমানে অবস্থান করছি। হাটে পর্যাপ্ত গরু থাকলেও কিন্তু ক্রেতা নাই। ক্রেতা না থাকায় কিন্তু যারা ব্যাপারী রয়েছেন, খামারি রয়েছেন, তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। আর যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি, আজকে যদি গরু বিক্রি করতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা এই গরু কি করবেন সেই দুশ্চিন্তায় রয়েছে। কারণ একটা গরু হাটে আনার পরপরই অনেক গাড়ি ভাড়া সহ অনেক খরচ হয়ে যায়। যদি বিক্রি করতে না পারে সেই গরু আসলে নিয়ে কোথায় যাবে? তারা কিছু সিজনাল ব্যবসায়ীও রয়েছে যারা কিনা ঈদকে সামনে রেখে মূলত বিভিন্ন খামার থেকে, বাসাবাড়ি থেকে গরু কিনে কিন্তু হাটে নিয়ে আসে। আমরা যদি একটু কথা বলি একটা ব্যাপারের সাথে, আপনি কখন আসছেন হাটে আর বেচা বিক্রির কি অবস্থা? বেচা বিক্রি মোটামুটি বড় গরুটা একটু চাহিদা কম, ছোট গরুটা মোটামুটি একটু চাহিদা আছে। তো বড় গরুটা একটু বিক্রি কম হইতাছে, এখন আমাদের লস হইতাছে। কয়টা গরু আনছিলেন বিক্রি? আমি আনছিলাম 3টা গরু, আমি 2টা বিক্রি করছি, আর একটা গরু আছে আমার। শুনছিলেন ইশরাত যেমনটি বলছেন যে ব্যাপারীরা যে হাটে পর্যাপ্ত গরু থাকলেও কিন্তু ক্রেতা নেই। যে পরিমাণ বেচা বিক্রি হওয়ার কথা সেই পরিমাণ কিন্তু হাটে বেচা বিক্রি হচ্ছে না। আর আরেকটা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে কিছু কিছু ব্যাপারীরা গরুর দাম ধরে বসে থাকায় কিন্তু তারাও গরু নিচ্ছেন না। আর সকালে যে বৃষ্টি হয়েছে, ধামরাই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে আরো হাটে ক্রেতা একটু কম উপস্থিতি দেখতে হচ্ছে। আর আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে হাটের নিরাপত্তায় কিন্তু তারা পর্যাপ্ত যে সতর্কতা অবস্থান তারা কিন্তু করছেন। আর উপজেলা প্রাণী সম্পদের দিক থেকেও কিন্তু হাটে যেহেতু কোনো গরু অসুস্থ হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু তারা চিকিৎসার ব্যবস্থা রেখেছেন। আর হাট মালিকরা বলছেন যে সকালে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে কিন্তু হাটে ক্রেতার উপস্থিতি কম হয়েছে। আর বেলা
বেলা কিন্তু গরু এসে প্রায় বিকেল হয়ে গেছে। এখন পর্যন্ত যে পরিমাণ গরু বিক্রি হওয়ার কথা এখন পর্যন্ত হচ্ছে না। রাসেল আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবারে চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম দুর্নীতি হলে অবশ্যই সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, দেশের উর্বর কৃষি জমি অনেক কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য হুমকি। এ সময় মন্ত্রী জানান, উন্নয়ন কাজের নামে কৃষি জমি ব্যবহার কমিয়ে আনতে হবে। বলেছি যে আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করবো না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশের কৃষি জমি অত দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। এই কারণে আমরা চেষ্টা করবো যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। চামড়া ক্রয়ে ধীর গতি হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার দুপুরে সিলেটের চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য সরকার নজরদারির পাশাপাশি প্রয়োজনে হস্তক্ষেপও করবে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্যই হল চামড়ার সঠিক সংরক্ষণ এবং রপ্তানি আয় বাড়ানো। যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো ধীর গতি আছে। প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব। ক্রাস্ট লেদার তো আছেই, ওয়েট ব্লু চামড়া রপ্তানির জন্য অনুমতি দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন, সেজন্য প্রয়োজন বোধে আমরা সেই সিদ্ধান্ত নেব। সারা দেশে সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহার জামাত আয়োজনের সব ব্যবস্থা শেষ করেছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে ঈদগাহ, একই সাথে বৃষ্টির বিষয়টি মাথায় রেখে বিকল্প ব্যবস্থাও নেওয়া হয়েছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রধান জামাত হবে সকাল 7টায়। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে পুরো ঈদগাহ মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে পুরো ঈদগাহ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুসল্লিদের জায়নামাজ ও ছাতা ছাড়া অতিরিক্ত কোনো ব্যাগ সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে ঈদের দিন বৃষ্টি হবে, সেই প্রস্তুতি নিয়েই আমরা এখানে বিভিন্নভাবে আমরা টারপাল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রাখছি, যাতে মুসল্লিরা বৃষ্টি পড়লেও তারা যাতে কোনো ধরনের কষ্টের মধ্যে না থাকে। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 7:30টায়। বুধবার দুপুরে মাঠ পরিদর্শন শেষে সার্বিক প্রস্তুতির কথা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে হবে প্রধান জামাত। দ্বিতীয় বৃহত্তম জামাত হবে হজরত শাহজালালের দরগা শরীফে। এছাড়া নগরীর সবগুলো মসজিদে নামাজ পড়তে পারবেন মুসল্লিরা। বরিশালেও ঈদের প্রধান জামাত হবে সকাল 8টায় হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে। বৃষ্টির কথা মাথায় রেখে সেখানেও পুরো মাঠ ঢেকে দেওয়া হয়েছে। নারীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। স্ট্রাকচারাল সবই শেষ হয়ে গেছে, আজকে রাতের ভিতরে আমরা সব কমপ্লিট করে ফেলবো। এছাড়া আমাদের এখানে কন্ট্রোল রুম আছে প্রশাসনের জন্য, বিশেষ করে পুলিশ সিকিউরিটির জন্য স্বাস্থ্য বুথ আছে। রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় হবে প্রধান জামাত। বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে দরগার জামে মসজিদে। এছাড়া টিকাপাড়া ঈদগাহ মাঠেও হবে 2টি ঈদের জামাত। আমরা আশা করছি যে আবহাওয়া যদি এবার অনুকূলে থাকে, ভালো যদি থাকে, ইনশাল্লাহ এই ঈদগাহতে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। রংপুরে প্রধান ঈদের জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে কালেক্টরেট মাঠে নিরাপত্তা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় টহল বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিরোধে র্যাব সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। খুলনায় বৃষ্টির কথা মাথায় রেখে সার্কিট হাউস মাঠের বদলে প্রধান জামাত হবে টাউন জামে মসজিদে সকাল 8টায় এবং 9টায়। এছাড়া নগরীর প্রতিটি মসজিদ ও ঈদগাহে হবে ঈদের জামাত। বনশ্রী হালদার, 71। এদিকে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে।
তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। এরপরও সংশ্লিষ্টরা দাবি করছেন ঈদের আগেই পুরো মাঠ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। সালেক হোসেন রনির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। 2 শতকের ঐতিহ্য নিয়ে আবারও ঈদের সবচেয়ে বড় জামাতের অপেক্ষায় শোলাকিয়া। 1828 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে ঈদুল আজহার 199তম জামাত। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা। মাঠ জুড়ে চলছে কাতার বিন্যাস, বালু ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাইকিং এর কাজ। তবে টানা বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে জমেছে পানি। মুসল্লিদের অভিযোগ, প্রতি বছর ঈদের আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী উন্নয়নের অভাবে সমস্যা থেকেই যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পয় নিষ্কাশন এবং এই যে অজুর ব্যবস্থা সহ বিভিন্ন দায়িত্ব পৌরসভা পালন করে থাকে। কিশোরগঞ্জ শোলাকিয়ার ঐতিহ্য না, এটা বাংলাদেশের ঐতিহ্য। এইটা 199তম ঈদের জামাত, এটা আসলে একটা সৌন্দর্যতার আসল প্রয়োজন। এদিকে সংশ্লিষ্টরা বলছেন ঈদের আগেই মাঠ পুরোপুরি প্রস্তুত করা হবে। এই মাঠ পুরাটা যাতে সবুজায়ন হয় এবং বৃষ্টি বাদল আসলেও মুসল্লিরা যাতে নামাজ পড়তে পারে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। ঈদ জামাতকে ঘিরে মাঠে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি থাকবে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার ও সাদা পোশাকের গোয়েন্দা সদস্য। আর মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে, জানিয়েছে প্রশাসন। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরো সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন করা হবে। জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। মোবাইল আনতে পারবেন, সেক্ষেত্রে মোবাইল সাইলেন্ট থাকবে। প্রতি ঈদেই লাখো মুসল্লির মিলন মেলায় পরিণত হয় শোলাকিয়া। এবারও তার ব্যতিক্রম হবে না, মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিরা কাজুরি, 71। এদিকে ঈদের জামাতের জন্য দিনাজপুরের গোড়-এ শহীদ বড় ময়দান ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জেলা প্রশাসন এবং পুলিশ জানিয়েছে, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আর আগামীকাল ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। খালিদ আরাফাতের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বড় ঈদ জামাতের জন্য প্রায় 22 একরের দিনাজপুর গোড়ে শহীদ বড় ময়দান ঈদগাহে চলছে শেষ মুহূর্তের কাজ। খুব দ্রুত কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা। নামাজের কাতারের দাগ আঁকা ও সৌন্দর্য বাড়ানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার, এখন চলছে তরুণ নির্মাণ ও মাইক বসানোর কাজ। গেট বানাচ্ছে 17টা, মোটামুটি আমাদের গেটের কাজ শেষ। আর্মির কন্ট্রোল রুম আমরা বানাচ্ছি, মাঠের কাজ মোটামুটি শেষের দিক। পরশুদিনকে তার লাগিয়ে গেছি, আজকে মাইক বান্ধাবান্ধি শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আজকের ভিতরে ক্লিয়ার করে দেবো। জেলা প্রশাসক জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যেই কাজ চলছে। আর ঈদের দিন বৃষ্টির কথা মাথায় রেখে মাঠে পলিথিন বিছানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য অজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সহ 80টি মাইক রাখা হয়েছে। পানির মধ্যে তো নামাজ পড়া কঠিন হবে মুসল্লিদের, এই জন্য আমরা এবছর ইনশাল্লাহ পর্যাপ্ত পলিথিন রেখেছি। মোটা পলিথিন পুরো আমরা বিছিয়ে দেবো, জায়নামাজের মতো বা কার্পেটের মতো আমরা বিছিয়ে দেবো। ইনশাল্লাহ মুসল্লিগণের কোনো সমস্যা হবে। এদিকে ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঈদের জামাত কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিনাজপুর জেলা পুলিশকে করতে হয়। ডিএসপি টিম থাকবে, সেখানে চেক করে ঢুকানো। চেক বলতে গেলে কেউ যদি সন্দেহজনক কিছু ব্যাগ বা পোটলাই জাতীয় সেগুলো থাকে, সাথে আমাদের পোশাকি পুলিশ থাকে। 2017 সাল থেকে প্রতি বছর গোড়ে শহীদ বড় ময়দান ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুনিরা কাজুরি, 71। কোরবানির ঈদ উপলক্ষে বরিশালে মশলার দাম বাড়েনি, উল্টো প্রকার ভেদে কেজি প্রতি কমেছে 1 থেকে 600 টাকা পর্যন্ত। পেঁয়াজ, রসুন এবং আদার দামও আগের চেয়ে কমেছে, কেবল ঝাঁঝ বেড়েছে শুকনো মরিচের সাথে হলুদের। এরপরও বাজারে গিয়ে স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। বিধান সরকার জানাচ্ছেন বিস্তারিত। কোরবানির ঈদে মশলার বেলায় চাহিদার তালিকায় শীর্ষে থাকা জিরা থেকে দারুচিনি, লবঙ্গ বা এলাচের দাম কমেছে। আগে 580 টাকার জিরা এখন 550 টাকা। দারুচিনিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 470 টাকা।
5,400 টাকার লবঙ্গ এখন প্রকার ভেদে 4200 থেকে 4800 টাকায় বিক্রি হচ্ছে। এসব পণ্যের দাম কেজিতে কমেছে 20 থেকে সর্বোচ্চ 600 টাকা। মশলা ব্যবসায়ীরা বলছেন নদীপথে আসে বলে পরিবহন খরচ কম পড়ে। তাছাড়া মোকামেও বাড়েনি মশলার দাম। দারচিনি আমরা আগে 480 টাকা বিক্রি করতাম, বর্তমানে 470 টাকা বিক্রি করছি। এলাচি আগে 5200 টাকা বিক্রি করছি, এখন বর্তমানে 4800 টাকা। আর মশলা আইটেম যাবতীয় যে জিরা, এলাচি, দারচিনি এগুলোর দাম স্বাভাবিক আছে বাজারে। শুধু কিছু আইটেম, বাদামের আইটেমের দাম একটু বাড়ছে, তাও যে বাজেটের ভিতরেই আছে। মশলা কিনতে এসে ক্রেতারা জানান প্রতিবার কোরবানির ঈদের আগে দাম বাড়লেও এবার বাড়েনি। বাজার এমন থাকলে তাদের জন্য সুবিধা হয়, বাড়তি কোনো চাপ পড়বে না। জিরা, এলাচ, দারচিনি, লং এগুলা সব আগের মতোই দাম আমার কাছে বেশি মনে হয় নাই। দারচিনি, এলাচ, লবঙ্গ, মাংসের যাবতীয় মশলা কিনছি, দাম কম রাখছে। একইভাবে আদার দাম কেজিতে 100 টাকা কমেছে। সাথে পেঁয়াজ, রসুনের দামও বাড়ার শঙ্কা নেই, জানালেন আড়তদাররা। পেঁয়াজ আপনার 25 থেকে শুরু করে সর্বোচ্চ 30 টাকা পাইকারি। রসুন আছে আপনার চায়না যেটা 100 থেকে 110। পেঁয়াজ, রসুন, আদা যে আমরা কিনলাম আগের চেয়ে একটু কম আছে। এটা এইভাবে চললে আর কি মোটামুটি ভাবে আমরা চলে যেতে পারবো। তবে ঝাঁজ বেড়েছে মরিচের, বেড়েছে হলুদের দাম। বিক্রেতারা বলেন শিলাবৃষ্টির কারণে মরিচের উৎপাদন ব্যাহত হয়, ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। এবছর শিলাবৃষ্টি হওয়ার কারণে মরিচের উৎপাদন কম, যার কারণে মরিচের বাজারটা বৃদ্ধি হয়েছে। 1 মাস আগে মরিচের যে দাম ছিল তার চাইতে 50 থেকে 80 টাকা বেশি। হলুদ হয়েছে 250 টাকা, 220 টাকা, হলুদ হয়েছে 300 টাকা করে। বর্তমানে বরিশালের বাজারে মরিচ ও হলুদের দাম 50 থেকে 70 টাকা বৃদ্ধি পেয়েছে। বিধান সরকার, 71, বরিশাল। এদিকে এবার কোরবানির পর 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করে নগর পরিচ্ছন্নের প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তার পাশাপাশি মাঠ পর্যায়ে থাকবেন 1200 কর্মী। আর পুরো বিষয়টি তদারকি করবে নগর প্রশাসক। এছাড়া এবারই প্রথম কোরবানির বর্জ্য এবং মাংস সংরক্ষণের জন্য পরিবেশ বান্ধব আলাদা 2 ধরনের ব্যাগ সরবরাহ করেছে সিটি কর্পোরেশন। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে বরাবরই দেশের প্রথম দিকে থাকে রাজশাহী সিটি কর্পোরেশন। সেই ধারা অব্যাহত রাখতে এবারও নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ঈদের দিন বেলা 12টা থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ করে তা নিয়ে যাবেন সেকেন্ডারি স্টেশনে। সেখান থেকে রাত 12টার পর শুরু হবে মূল অপসারণ কাজ। জবাই করার পর যে রক্ত হয় সেই রক্তটি ধুয়ে দিবেন না, সেটা এক জায়গাতে জমাট হওয়ার পরে রক্তটি তুলে পলিথিনে রাখবেন ইনশাল্লাহ। তারপরে একটু যদি ধুয়ে দেন তাহলে ড্রেনে কখনো দুর্গন্ধ ছড়াবে না এবং ব্লিচিংটা ছিটিয়ে দিবেন। আর ড্রেনে বিশেষ করে কেউ কুরবানি দিবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। এই কাজে নিয়োজিত থাকবেন সিটি কর্পোরেশনের 1060 জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী। সবার সমন্বয়ে 12 ঘন্টার মধ্যেই নগর পরিষ্কারের আশ্বাস দিলেন প্রশাসক। 28 তারিখে ঈদ হবে, 29 তারিখে রাত্রে সর বোঝা যাবে না যে আমাদের এখানে বর্জ্য কোনো কিছু রয়েছে। আমার বিশ্বাস 24 ঘন্টা লাগবে না, আমরা 10-12 ঘন্টার মধ্যেই রাজশাহী মহানগর পরিষ্কার করব। এদিকে এবারই প্রথমবারের মতো বর্জ্য ফেলা ও মাংস সংরক্ষণের জন্য ভুট্টার স্টার্চ থেকে তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে সিটি কর্পোরেশন। যারা কুরবানি করবেন তাদেরকে আমরা কুরবানির বর্জ্য সংগ্রহের জন্য ব্যাগ দিব, যারা কুরবানি করবেন না তাদেরকে কিন্তু মাংস সংগ্রহের জন্য ব্যাগ দেব। সেই সাথে যারা কুরবানি করবেন তাদের জায়গা যেন পরিষ্কার করতে পারেন, পরিষ্কার করে ব্লিচিং ছিটাতে পারেন, স্বাস্থ্যসম্মত রাখতে পারেন, এই জন্য কিন্তু আমরা ব্লিচিং পাউডারও দিচ্ছি। 30টি ওয়ার্ডে কোরবানি পরবর্তী প্রায় 4000 মেট্রিক টন বর্জ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেট। পাহাড়, ঝর্ণা আর প্রকৃতির সাথে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেরই গন্তব্য এখন সিলেট। সীমান্ত ঘেঁষা পর্যটন স্পটে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকার কথা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন। আর চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধে টহলে থাকবে র্যাব। তারেক আহমেদ সানির ছবিতে হুসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। মেঘ, পাহাড় আর পাথরের রাজ্য সিলেট। ঈদের ছুটিতে প্রকৃতির নতুন রূপ নিয়ে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত সিলেটের উৎমাছড়া, চাফলং, রাতারগুল, সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্পট।
মায়াবী ঝর্ণা ও উৎমা ছড়ায় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি ও পাথর মুগ্ধ করছে পর্যটকদের। প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে পাহাড়, খুব সুন্দর। স্রোতের সাথে মানে বাঁচতে ইচ্ছে করে আর কি, খুব ভালো লাগে। যে আসলে অনেক ভালো হবে জায়গাটা, আমার মনে হয় বেস্ট একটা জায়গা হবে বেড়ানোর জন্য আর কি। ঈদের ছুটিতে এখানে আসলে ঝর্ণা, পাহাড়, পানি, স্রোত সব আছে। এখানে আসলে সব কিছু দেখতে পারবেন, এক কথায় অসাধারণ। এদিকে সীমান্ত ঘেরা পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এক্ষেত্রে আমাদের নিশ্চিত থাকবে অনেকগুলো কোর্ট থাকবে, টিম থাকবে, প্রধানমন্ত্রী সুজানা করবে, যাতে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক সে ব্যবস্থা নেওয়া যায়। বিশেষ করে আমাদের নারী কবিতা থাকবেন, মহিলারা থাকবেন, তাদের যে কোনো ধরনের কোনো সমস্যা হলে সেটা আমরা দেখব। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের সব পর্যটন স্পটে থাকবে র্যাবের টহল। আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এই যেই সব হোটেল বা রিসর্ট কিংবা এখানে পর্যটক সমাগমটা একটি নিত্যনৈমিত্তিক বিষয়, রেগুলার ঘটনা। সো এর প্রেক্ষাপটে কিন্তু আমরা রেগুলার কিছু অভিযান, বিশেষ অভিযান এবং রেড দিই। যদিও আমাদের এই রেডগুলো গোয়েন্দা তথ্যভিত্তিক, তবে এটার এখন ব্যাপকতা যেটা আসলে চলে যায়, আমরা চেষ্টা করছি কিন্তু যতটা পারা যায় এটা পুরোপুরি নির্মূল করার জন্য। ঈদের টানা ছুটিতে পর্যটকদের সমাগমে মুখর হয়ে উঠবে সিলেট, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাহাড়, পাথর, ঝর্ণা আর সেই সাথে সবুজের মিতালি, এক কথায় প্রকৃতির স্বর্গরাজ্য। আসছে ঈদ আনন্দ উপভোগ করতে, তাই সপরিবারে আসতে পারেন সিলেটের এই উৎমা ছড়াতে। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। এদিকে সিলেটের পাশাপাশি ঈদের ছুটিতে প্রতি বছর চায়ের রাজধানী খ্যাত পর্যটন জেলা মৌলভীবাজারেও সমাগম ঘটে লাখো পর্যটকের। তবে এবার টানা এক সপ্তাহের ছুটিতেও পর্যটক আসা নিয়ে শঙ্কিত পর্যটন সংশ্লিষ্টরা। হামের প্রাদুর্ভাব এবং ঘন ঘন ঝড় বৃষ্টির কারণে এই শঙ্কা দেখা দিয়েছে। তবে এরপরও পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ছোট বড় মিলিয়ে রয়েছে অর্ধ শতাধিক পর্যটন স্পট। রয়েছে এশিয়ার অন্যতম রেইন ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যান, শতাধিক চা বাগান, হাকালকি হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, হামহাম ঝর্ণা, মাধবপুর লেক সহ প্রাকৃতিক সৌন্দর্যের নানান দর্শনীয় স্থান। ঈদকে সামনে রেখে চা বাগান আর টিলা ঘেঁষে গড়ে ওঠা ইকো রিসোর্ট, কটেজ, গেস্ট হাউস আর হোটেলগুলো সেজেছে নতুন রূপে। তবে এই প্রস্তুতির মধ্যেও পর্যটন সংশ্লিষ্টদের মনে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে দেশব্যাপী ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাব ও ঝড় বৃষ্টি। আধুনিকতার ছোঁয়াও আছে এবং আপনার গ্রামীণ পরিবেশও আপনি পাচ্ছেন একসাথে। আমরা আমাদের গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা। সামনে ঈদ আসতেছে, ওই ঈদে আমরা গিয়ে আমাদের যে টার্গেট আছে, আমরা লক্ষ্য অনুসারে আমরা সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যারা হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট এবং ট্যুর অপারেটর যারাই আছি, আমরা সবাই আসলে সর্বোচ্চভাবে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি। ছোট কটেজগুলো অনেকটা বুকিং হলেও বড় রিসোর্ট সহ গেস্ট হাউসগুলো এখনো পরিপূর্ণ বুকিং হয়নি। আমের যে প্রকোপের থাকার কারণে বুকিং তুলনামূলকভাবে কম, আর অনেকগুলি বুকিং ক্যান্সেল হচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এখনো যথেষ্ট সময় আছে ঈদের। রাস্তাঘাটের একটা আমাদের ঢাকা সিলেট যে একটা রোড, এটা প্রায় 10-12 ঘন্টা লাগে। এটা একটা খুব বড় একটা সমস্যা আর কি। এদিকে ঈদের ছুটিতে পর্যটকের সমাগম ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পর্যটকদের নিরাপত্তায় পুলিশের কয়েকটি টিম মাঠে থাকবে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। এই বছর আমের প্রভাবের কারণে আমাদের পর্যটক আসা অনেকাংশে কমে যাবে। আবহাওয়া প্রচন্ড গরম, আবার ঝড়, আবার বৃষ্টি, একটা মিশ্র আবহাওয়া। এই অবস্থায় পর্যটক কতটুকু আসবেন তা বুঝতে পারছি না এখন পর্যন্ত। প্রত্যেকটা পর্যটন স্পটে আমাদের টিম থাকবে, যাতে করে সম্মানিত পর্যটক কোনো ধরনের বিভ্রান্তিকর অবস্থা না পড়েন। পর্যটক বহন এবং শ্রীমঙ্গলের জনসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই অতিরিক্ত নিরাপত্তা ফোর্স মোতায়েন করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা আশা করছি দ্রুততম সময়ে পুলিশ, বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদের ছুটিতে হাজার প্রতিকূলতা পেরিয়ে পর্যটকের সমাগমে জমে উঠবে এই অঞ্চলের পর্যটন শিল্প, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, চলছে দেশযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।